আমরা দেখেছিলাম যে 5 প্রকারের সেন্টেন্স আমরা শিখেছিলাম। তো সেই সেন্টেন্সগুলোর মধ্যে আমরা আগের দিন দেখলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স, দেন আমরা দেখলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স, দেন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স। এই জায়গা পর্যন্ত আমরা কমপ্লিট করেছি। তো আজকে মূলত আমরা শিখব অপটেটিভ এবং এক্সক্লামেটরি সেন্টেন্স যে রয়েছে সেগুলোর ন্যারেশন চেঞ্জ কী রকম হয় সেটা আমরা আজকে জানব। তার আগে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে কোন কোন বিষয়গুলো একটু দেখেছিলাম সেই জিনিসগুলো একটু আমরা আর একবার দেখে নেওয়ার চেষ্টা করি। দেখো, আমরা আগের দিন দেখেছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্স জেনারেলি আমরা কাদের বলে থাকি। দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স আমরা দেখেছিলাম যে এই যে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স আমরা দেখেছিলাম যে যদি আমার কাছে এমন একটা সেন্টেন্স থাকে যেটা কোনো আদেশমূলক হচ্ছে, অর্থাৎ অর্ডার হচ্ছে, দেন আমরা দেখলাম কোনো উপদেশমূলক যদি কোনো বাক্য থাকছে, অর্থাৎ অ্যাডভাইস থাকছে, রিকোয়েস্ট, অর্থাৎ এমন কোনো বাক্য যদি আমি দেখি যেগুলোকে অনুরোধ বোঝাচ্ছে, অর্থাৎ রিকোয়েস্ট বোঝাচ্ছে, অথবা এমন কোনো বাক্য যেগুলোর মাধ্যমে আমি কাউকে কোনো কিছু করতে নিষেধ বা বারণ করছি, তাহলে ফরবিড, এটার সেকেন্ড ফর্ম আমরা ইউজ করি ফরবেড। দেখো, জেনারেলি এই যে সেন্টেন্সগুলো আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, এই বাক্যগুলোর ক্ষেত্রে আমরা বুঝি যে এগুলো বাক্য আমাদের হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এবং ইম্পারেটিভ সেন্টেন্স যখন কোনো একটা বাক্যে থাকবে তখন যে আমরা এটা ন্যারেশন করব, তার জন্য যখন আমরা ইনভার্টেড কমার ভিতরে প্রবেশ করছি, অর্থাৎ এটাকে আমরা কি বলি, এটাকে বলি রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ, তাই না? এই জিনিসগুলো আমরা আগের দিন সম্পূর্ণ ডিটেলসে শিখেছিলাম। তো রিপোর্টেড স্পিচ অর্থাৎ কোটেশনের ভিতরে এই অংশটা যদি আদেশ বোঝায়, উপদেশ বোঝায়, কোনো অনুরোধ বোঝায় বা কোনো নিষেধ করা বোঝায়, তাহলে আমরা ইম্পারেটিভ হিসেবে কনসিডার করব। এই ইম্পারেটিভ সেন্টেন্সে যখন আমরা এই যে কোটেশনের জায়গাটাতে প্রবেশ করব, সেই জায়গাতে আমরা কিন্তু কি ইউজ করি, জেনারেলি আমরা ইউজ করব হচ্ছে টু। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা দ্যাট ইউজ করতাম, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা টু ইউজ করব। এবং বাক্যটা যদি আদেশ হয় তাহলে অর্ডার্ড এর সঙ্গে ইডি লাগাবো, অর্ডার্ড বসাবো। অ্যাডভাইস অর্থাৎ উপদেশ হলে আমরা বসাবো অ্যাডভাইসড। দেখো, একটাতে আছে এস, একটাতে আছে সি, এইটা কিন্তু আমাদের নাউন ফর্ম আর এটা আমাদের ভার্ব ফর্ম। অনুরোধ হলে বসাবো আমরা রিকোয়েস্টেড, আর যদি নিষেধ হয় তাহলে বসাবো ফরবেড। এটা ফার্স্ট ফর্ম, এটা নয়, এটা বসাবো। তাহলে এই জিনিসগুলো আমরা শিখেছিলাম। দেখো, যে বাক্যগুলো আমরা আগের দিন আলোচনা করেছিলাম সেটা কি, দ্য টিচার সেড টু রবি স্ট্যান্ড আপ রাইট নাও। এই যে বাক্যটা তোমরা দেখছো, এই বাক্যটাতে কি বলছে, একজন শিক্ষক মহাশয় তিনি রবি নামে কোনো একজন বালককে বলছেন স্ট্যান্ড আপ রাইট নাও, এক্ষুনি দাঁড়িয়ে পড়ো। তো এই কথাটার মাধ্যমে আমরা অর্ডার বুঝতে পারছি। তাহলে এই যে কোটেশনের পার্টটা, এটা অর্ডার, ব্র্যাকেটে দেখো লেখা আছে অর্ডার। যেহেতু অর্ডার হচ্ছে তার মানে আমাকে অ্যাডভাইস শব্দটা ইউজ করতে হচ্ছে। তার জন্য দেখো দ্য টিচার, সরি, আমাকে অ্যাডভাইস নয়, উপদেশের ক্ষেত্রে অ্যাডভাইস, আমাকে এখানে অর্ডার্ড ইউজ করতে হচ্ছে। তাহলে দেখো, দ্য টিচার অর্ডার্ড, কাকে অর্ডার করছে, এই যে রবিকে, তাহলে রবি। এবার দেখো, এই যে কোটেশনের ভিতরে প্রবেশ করছি এই জায়গাকে কিন্তু আমাকে টু বসাতে হচ্ছে। দ্য টিচার অর্ডার্ড রবি টু। এবার দেখো ভার্ব স্ট্যান্ড আপ, এই যে ভার্ব ফর্মটা আছে স্ট্যান্ড আপ রাইট, আর নাও শব্দটা থাকলে কি হয়, দেনে কনভার্ট হয়। এটা গেল। দেন আমরা একটা বাক্য দেখেছিলাম, ডক্টর সেড টু দ্য পেশেন্ট। ডক্টর একজন রোগীকে বলেছিলেন
চেঞ্জ ইওর ফুড হ্যাবিটস, যে আপনার খাদ্যাভ্যাস মানে খাদ্যের যে অভ্যাসগুলো আছে সেটাকে চেঞ্জ করতে হবে। তো ডক্টর অ্যাডভাইস, এটা নিশ্চয়ই উপদেশ দিয়েছেন, তার জন্য কিন্তু এটা হচ্ছে অ্যাডভাইস। কাকে অ্যাডভাইস করেছিলেন? দ্য পেশেন্টকে। দ্য পেশেন্ট, যেহেতু অ্যাডভাইস তাই জন্য এখানে আমরা অ্যাডভাইস লিখেছিলাম। এবার চেঞ্জ ইওর ফুড হ্যাবিট, এই যে কোটেশনের ভিতরে প্রবেশ করছি এই জায়গাতে বসাতে হচ্ছে টু, তাহলে দ্য ডক্টর বা ডক্টর অ্যাডভাইস দ্য পেশেন্ট টু চেঞ্জ, ইওরটা হয়ে যাচ্ছে হিজ ফুড হ্যাবিটস। দেন আমরা দেখেছিলাম, দেখো একটা রিকোয়েস্টের বাক্য আমরা দেখছি, রাধা সেইড টু হার হাজবেন্ড, কোনো একটা মেয়ে রাধা, সে তার হাজবেন্ডকে বলছে প্লিজ ডোন্ট টেল আ লাই, দয়া করে আমাকে একটা মিথ্যা কথা বলবে না। তো রাধা রিকোয়েস্ট করছে, এই যে প্লিজ শব্দটা, তুমি দেখো আমাদের কাছে কিছু শব্দ আছে, যেমন প্লিজ, কাইন্ডলি, এক্সকিউজ মি। তো এই যে শব্দগুলো তোমরা পাচ্ছ, এই শব্দগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই বাক্যগুলো অলওয়েজ অনুরোধ বোঝায়। তার মানে প্লিজ, কাইন্ডলি, এক্সকিউজ মি, এই শব্দগুলো যদি আমি কোথাও পাই তাহলে কিন্তু এই যে প্লিজ, কাইন্ডলি, এক্সকিউজ মি এই শব্দগুলোকে তুলে দিব এবং তার জায়গায় যেহেতু অনুরোধ তার জন্য জাস্ট রিকোয়েস্টেড কথাটাকে নিয়ে আসবো। এই যে রিকোয়েস্টেড কথাটাকে আমাকে ইউজ করতে হবে। তাই যদি হয়, স্যার আপনি এই সেন্টেন্সটা আমাকে বোঝান। রাধা সেইড টু হার হাজব্যান্ড, রাজা তার হাজব্যান্ডকে বলছে প্লিজ ডোন্ট টেল আ লাই, আমাকে একটাও মিথ্যা কথা দয়া করে বলবে না। তো রাধা রিকোয়েস্টেড হার হাজব্যান্ড, এই যে হার হাজব্যান্ড, রাধা তার হাজব্যান্ডকে রিকোয়েস্ট করলো, তুমি এবার বলো এখানে যদি আমি টু বসাই, টু টেল এ লাই, কিন্তু রাধা কি তার হাজব্যান্ডকে কি রিকোয়েস্ট করলো? মিথ্যা কথা না বলার জন্য। যেহেতু না তা আসে এই জন্য আমার এখানে নটটা কিন্তু টু এর সামনে চলে আসছে। তাহলে রাধা রিকোয়েস্টেড হার হাজব্যান্ড নট টু টেল আ লাই। এবার এইটাকে তুমি যদি এই রিকোয়েস্টটা না তুলে না বসিয়ে তুমি যদি এখানে যেহেতু নট আছে তাহলে যদি ফরবেড দিয়ে ইউজ করতে চাও, তাহলে রাধা ফরবেড হার হাজব্যান্ড, এইখানে তাহলে বসা যাচ্ছে টু টেল এ লাই, দুবার টেল হয়ে গেছে, একবার কেটে দাও, টেল এ লাই। দ্য ওল্ড ম্যান সেড টু দ্য গার্ল, সেই বৃদ্ধ লোকটি সেই মেয়েটিকে বলল প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস জল দাও। তাহলে এখানে দ্য ওল্ড ম্যান হবে। যেহেতু প্লিজ শব্দটা আছে আমি এই প্লিজ থেকে বুঝতে পারছি এটা আমাদের একটা অনুরোধমূলক বাক্য, তার জন্য রিকোয়েস্টেড হলো। কার কাছে রিকোয়েস্ট করলো? এই মেয়েটির কাছে, দ্য গার্ল। এবার আমরা দেখতে পাচ্ছি কোটেশনের ভিতরে প্রবেশ করতে হচ্ছে। কোটেশনের ভিতরে আমাদের কি বলা আছে? প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তাহলে প্লিজ শব্দটা উঠে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? টু গিভ, গিভ মি, আমাকে এক গ্লাস জল দেওয়ার জন্য। আমাকে বলতে কি? হিম, এখানে হয়ে যাবে হিম। কেন? এই যে দ্য ওল্ড ম্যান, আমি আগের দিন শিখিয়েছিলাম যে বাক্যের মধ্যে যদি কোটেশনের ভিতরে তুমি যদি ফার্স্ট পার্সন পাও, এই ফার্স্ট পার্সনটা যদি থাকে ভিতরে তাহলে স্পিকার অনুযায়ী চেঞ্জ হবে। স্পিকার কে? ওল্ড ম্যান। এবার দেখো এই যে মি শব্দটা, এই মি শব্দটা আমরা যদি দেখি সাবজেক্ট, অবজেক্ট, এখানে পজেসিভ এরকম থাকে। তুমি বলো সাবজেক্ট হচ্ছে আই, অবজেক্ট হচ্ছে মি, পজেসিভের ঘরে হচ্ছে মাই, অর্থাৎ মি শব্দটা এখানে অবজেক্টের ঘরে আছে মি, এটা অবজেক্ট দেখতে পাচ্ছ। তাহলে এই যে ফার্স্ট পার্সন থাকলে স্পিকার অনুযায়ী চেঞ্জ হয়। স্পিকারের ঘরে কি আছে? দা ম্যান। এবার তুমি যদি দা ম্যানটাকে দেখো তাহলে এটা সাবজেক্ট, এখানে অবজেক্ট, এখানে হচ্ছে পজেসিভ। আমি বললাম এই মি শব্দটা ফার্স্ট পার্সনটা স্পিকার অর্থাৎ দা ম্যান এর পার্সন অনুযায়ী চেঞ্জ হবে। এটা ফার্স্ট পার্সন, তাহলে স্পিকার হচ্ছে থার্ড পার্সন আছে এখানে দা ম্যান। এবার দা ম্যানের জায়গায় সাবজেক্টের ঘরে আমরা কি বসাতে পারি? হি বসাতে পারি, এখানে বসাতে পারি হিম, আর এখানে বসাতে পারি হিজ, অর্থাৎ সাবজেক্ট, অবজেক্ট, পজেসিভ। তাহলে হিটা সাবজেক্ট, হিমটা অবজেক্ট। যেহেতু মিটা অবজেক্ট আছে তাহলে আমাকে
হি না নিয়ে এখানে হিম, এখানেও অবজেক্টটাকে নিতে হচ্ছে, তাই জন্য এখানে হয়ে যাচ্ছে হিম। কি দেওয়ার জন্য? এ গ্লাস অফ কোল্ড ওয়াটার বা ওয়াটার। এটা আমরা আগের দিনই শিখেছিলাম এই বিষয়গুলো। যারা দেখোনি তারা অবশ্যই ভিডিওটা দেখে নেবে, এর আগের ভিডিওটা। এখানে দেখো, বস সেইড ফলো মি, তাহলে বস বলছে আমাকে ফলো করুন, তার মানে অর্ডার করছে বা ইনস্ট্রাকশন দিচ্ছে। তাহলে বস অর্ডার্ড, অথবা তুমি বসাও ইনস্ট্রাক্টেড, কি করার জন্য? এই জায়গায় কোটেশন আছে, টু ফলো, এই যে ফলো। আবার দেখো এইখানে মি আছে, মি, তাহলে মিটা কার অনুযায়ী চেঞ্জ হবে? দেখো মিটাকে আমি অ্যারো দিয়ে দেখাচ্ছি, স্পিকার অনুযায়ী চেঞ্জ হচ্ছে, এই যে বস। আবার একই ঘটনা, এইখানে সাবজেক্ট লেখো, অবজেক্ট লেখো, এইখানে পজিটিভ লেখো। সাবজেক্ট হচ্ছে আই, অবজেক্ট হচ্ছে মি, পজিটিভ হচ্ছে মাই, মানে আমার। তাহলে মি শব্দটা এইখানে অবজেক্ট হিসেবে আছে। এবার এই মি শব্দটা ফার্স্ট পারসন, এই অবজেক্ট মিটা এটা চেঞ্জ হবে স্পিকার অনুযায়ী, স্পিকার এখানে বস আছে, তাহলে বস যদি দেখি সাবজেক্ট অবজেক্ট পজিটিভ, তাই না? এখানে থাকবে বস, মানে এখানে হি বসাচ্ছি, এখানে হিম বসাবো, এখানে হিজ বসাবো। তাহলে আবার দেখো এইটা যদি আমার অবজেক্ট থাকে তাহলে আমি এখানেও অবজেক্টের ঘরে দেখবো, তাহলে হিম, এই জন্য আসছে ফলো হিম। এখানে যদি সাবজেক্ট থাকে তাহলে এখানে আমি সাবজেক্টের ঘরে দেখবো, হিটাকে দেখব। এইভাবে কিন্তু চেঞ্জ হয়। এবার এইটাতে আসো, দ্য হাউস ওনার সেড টু দ্য স্ট্রেঞ্জার, একজন বাড়ির মালিক একজন অচেনা লোক, স্ট্রেঞ্জার, তাকে বলছে ডোন্ট পার্ক ইয়োর কার হেয়ার, আপনার গাড়িটা এখানে পার্ক করবেন না। তার মানে ফরম্যাট দিয়ে করতে পারি, আবার অর্ডার দিয়েও আমরা ইচ্ছা করলে করতে পারি। দেখো যদি আমি ফরম্যাট দিয়ে করি, দেখো এই জায়গায় ফরম্যাট দিয়ে করেছিলাম, তাহলে দা হাউস ওনার অর্থাৎ বাড়ির মালিক, তাহলে গৃহের বা বাড়ির যে মালিক আছে সেই মালিক ফরম্যাট, দেখো এখানে হচ্ছে, এটার মানে হচ্ছে বারণ করা বা নিষেধ করা, তাই না? তাহলে বারণ বা নিষেধ, তো বাড়ির মালিক ফরম্যাট অর্থাৎ নিষেধ করেছিলেন কাকে? দা স্ট্রেঞ্জার, এটা এই যে লোককে, অচেনা লোককে বারণ করেছিলেন। দেখো নিষেধের মধ্যেই তো নট কথাটা লুকিয়ে আছে, নট। তাহলে এইখানে কি করার জন্য, এইখানে কিন্তু টু এর সামনে কোনো নট বসানোর প্রয়োজন হয়নি। দা হাউস ওনার ফরবেট, ফরবেট মানে বারণ করা, তার মানে এর মধ্যে নট কথাটা ইনক্লুড আছে, তাই জন্য এই টু এর সামনে নট বসাতে হবে না। দা হাউস ওনার ফরবেট বারণ করেছিল দা স্ট্রেঞ্জার অচেনা লোকটিকে টু পার্ক করার জন্য হিজ কার। দেখো মাই কার, সরি ইওর কার শব্দটা কিন্তু মাই কারের, হিজ কারের মধ্যে কনভার্ট হচ্ছে, যেহেতু এটা ইওর সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন হচ্ছে অলওয়েজ, এইখানে লিসেনার অনুযায়ী চেঞ্জ হয়, লিসেনার থার্ড পার্সনের ঘরে, এখানে দেখবো অবজেক্টের ঘরে আছে হিজ। তাহলে দ্য হাউস ওনার ফরবেট দ্য স্ট্রেঞ্জার টু পার্ক হিজ কার, আর হেয়ার থাকলে হয়ে যাবে দেয়ার। এবার কেউ যদি মনে করো স্যার আমি ফরবেট কথাটাকে বসাবো না, অর্ডার দিয়ে কি বাক্যটাকে করতে পারি? হতে পারে। তাহলে দ্য হাউস ওনার অর্ডার্ড দ্য স্ট্রেঞ্জার, যেহেতু অর্ডার করেছিল কি গাড়িটা পার্ক করতে নাকি গাড়িটা পার্ক না করতে, তাহলে উত্তর হবে স্যার গাড়িটা পার্ক না করার জন্য তিনি অর্ডার করেছিলেন। তাহলে যেহেতু অর্ডারের মধ্যে কোনো রকম নেগেটিভ শব্দ লুকিয়ে নেই, তার জন্য কিন্তু এখানে টু এর সামনে আমাকে নট বসাতে হচ্ছে। দ্য হাউস ওনার অর্ডার্ড দ্য স্ট্রেঞ্জার নট টু পার্ক হিজ কার দেয়ার। এইভাবে আমরা মোটামুটি শিখেছিলাম। দেখো আর একটা সেন্টেন্স আমাদের ইম্পারেটিভের আছে, মাই মাদার সেড টু মি, আমার মা আমাকে বলেছিল ডোন্ট রান ইন দ্য সান, রৌদ্রের মধ্যে দৌড়দৌড়ি করো না। তাহলে এখানেও দেখো বারণ করা আছে, তাহলে ফরবেট ইউজ করো। মাই মাদার ফরবেট, ফরবেটের মধ্যে নিষেধ নট ইনক্লুড আছে, ফরবেট মি কি করার জন্য? টু রান ইন দ্য সান। তাহলে ফরবেট বসালে
টু এর সামনে এই ডোন্ট, ডু নট, ডিড নট, ডাস নট, এই যে নট গুলো যত বাক্য আছে, এই তুমি যদি সামনে ফরওয়ার্ড বসাও তাহলে টু এর সামনে আর তোমাকে নট বসাতে হবে না টু এর সামনে। কিন্তু তুমি যদি ফরওয়ার্ড না করে অর্ডার দিয়ে করো বা অ্যাডভাইস দিয়ে করো, দা এখানে দেখো মাই মাদার অর্ডার মি, আমাকে আদেশ করেছিলেন, তাহলে তুমি বলো রৌদ্রের মধ্যে দৌড়তে আদেশ করেছিলেন নাকি দৌড়দৌড়ি না করার জন্য আদেশ দিয়েছিলেন? তুমি বলবা স্যার না করার জন্য, তাহলে নট আসবে। মাই মাদার অর্ডার্ড মি নট টু রান ইন দ্য সান। এইগুলো জিনিস আমরা আগের ক্লাসে কম বেশি আলোচনা করেছিলাম। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সটা আমরা যেহেতু আগেও আলোচনা করেছিলাম, তাই আমি এটা আরেকবার তোমাদের রিভিশন করে দিলাম। এবার আমাদের যে 4 নম্বর সেন্টেন্স আছে অপটেটিভ সেন্টেন্স, সেই অপটেটিভ সেন্টেন্সটা আমরা এবার একবার দেখব। প্রথমত আমাকে বুঝতে হবে স্যার যে অপটেটিভ সেন্টেন্স কোনগুলোকে আমরা বলবো। তো একবার দেখে নেই। দেখো অপটেটিভ সেন্টেন্স ভালো করে বোঝো। স্যার আমাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। এক নম্বর ইচ্ছা, স্যার 2 নম্বর প্রার্থনা। ইচ্ছা মানে স্যার উইশ, প্রার্থনা মানে স্যার প্রে। তাহলে যে বাক্যের মাধ্যমে কোনো উইশ মানে ইচ্ছা অথবা কোনো প্রার্থনা করা বোঝাচ্ছে, তাদেরকেই আমি বলবো অপটেটিভ সেন্টেন্স। এবার স্যার তাহলে অপটেটিভ সেন্টেন্স যদি আমি পাই, তাহলে উইশড এখানে আমাকে বসাতে হবে উইশড, আর যখন কোটেশনের ভিতরে প্রবেশ করবা সেই জায়গাটার আগে আমরা লিঙ্কার হিসাবে এখানে দ্যাটটাকে ইউজ করব, যেমনটা আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে ইউজ করেছিলাম। ঠিক প্রার্থনা করার জন্য আমরা এখানে সেকেন্ড ফর্ম করে দেবো ফ্রেইট, আর এখানে আমরা কোটেশনে প্রবেশ করার আগে দ্যাট ইউজ করব। তাহলে মোট কথা হচ্ছে ইচ্ছা আর প্রার্থনা এই দুটি বিষয় বোঝালে আমার বাক্যটি অপটেটিভ বাক্য বোঝাবে, এবং অপটেটিভ বাক্যের ক্ষেত্রে ইচ্ছামূলক হলে সেটাকে আমরা উইশ দিয়ে প্রকাশ করব, আর কোটেশনের ভিতরে প্রবেশ করার আগে দ্যাট ইউজ করব। প্রার্থনা হলে সেখানে আমরা প্রেইট দিব, আর কোটেশনের আগে দ্যাট ইউজ করব। এবার এইটুক জিনিস তোমরা ইচ্ছা আর প্রার্থনা হলে আমরা বুঝবো যে অপটেটিভ সেন্টেন্স। তাই যদি হয় আমরা কিছু এক্সাম্পল প্র্যাকটিস করি। দেখো এই বাক্যটা বোঝো, হি সেইড টু রাধা। তাহলে তুমি বলো এই যে স্যার হিটাকে, হিটা হচ্ছে স্যার আমাদের স্পিকার, মানে এ হচ্ছে বক্তা। তাহলে এ যদি স্পিকার হয়, এ যদি বক্তা হয়, তাহলে সে বলছিল, কি বলেছিল, সেইড টু বলেছিল, কাকে বলেছিল স্যার রাধাকে। রাধা তার মানে হচ্ছে স্যার লিসেনার, তাহলে রাধা হচ্ছে আমাদের শ্রোতা। তাহলে সে বলছে রাধাকে, রাধা আর সে এই দুজনের মধ্যে কথা হচ্ছে। তাহলে সে রাধাকে বলেছিল মে ইউ সাকসিড ইন লাইফ, তুমি জীবনে সফল হও। অর্থাৎ রাধাকে উইশ করা হচ্ছে, উইশ, তার মানে উইশ থাকলে ইচ্ছা হয়, আমরা বুঝলাম ইচ্ছা, বা প্রে থাকলে আমাদের অপটেটিভ সেন্টেন্স। তাহলে তোমাদের কথা অনুযায়ী স্পিকারটা প্রথমে আমাকে দিতে হবে কে, হি। এটা কি, মে ইউ সাকসিড ইন লাইফ, জীবনে তুমি সফল হও। তাহলে উইশ, তার জন্য আমরা বসাবো হি উইশড। কাকে উইশ করেছিল, রাধাকে, তাহলে লিখবো রাধা, হি উইশড রাধা। এবার দেখো এই জায়গাতে কোটেশন কি বলছে, মে ইউ সাকসিড ইন লাইফ, জীবনে তুমি সফল হও। এই যখনই কোটেশনের ভিতরে, অর্থাৎ এটাকে আমরা কি বলেছিলাম, রিপোর্টেড স্পিচ বলেছিলাম।
এই রিপোর্টেড স্পিচের ভিতরে যখনই আমাকে প্রবেশ করতে হবে, এন্টার করতে হবে, তখন আমরা এখানে কি বসাবো, দ্যাট। তাহলে হি উইশড রাধা দ্যাট। এবার আমাদের নিয়ম যেটা, এখানে বসাও প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এবার কথা হচ্ছে এই যে দ্যাট বসানোর পর তোমাকে কিন্তু এই প্যাটার্নটা ফলো করতে হবে। কি স্যার? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এবার এই বাক্যটা লক্ষ্য করো, মে ইউ সাকসিড ইন লাইফ। এখানে ইউটা হচ্ছে সাবজেক্ট, ইউ। তাহলে ইউ যদি সাবজেক্ট হয়, তোমাকে ভালো করে বুঝতে হবে অ্যাকচুয়ালি এই ইউটা কাকে মিন করছে, কাকে বোঝাচ্ছে। দেখো, সে বলেছিল রাধাকে যে তুমি সফল হও, তাহলে এই সেকেন্ড পার্সনটা বলতে এই লিসেনার রাধা। তাহলে রাধা যদি আমি দেখি, রাধা যেহেতু একটা মেয়ে মানুষ, তাহলে নিশ্চয়ই সাবজেক্টের ঘরে আমি কি পাবো, সি পাবো। আর এইখানে যদি রাধা না হয়ে যদি রাজু বা রাহুল এরকম কেউ থাকতো, তাহলে এখানে তুমি বলতে তখন সেই রাহুল বা কোনো একজন ছেলে যার নাম এখানে থাকতো তাকে বোঝাতো। তখন কিন্তু এখানে ছেলে হওয়ার দরুন আমি তখন এখানে হি বসাতে পারতাম। তাহলে সে উইশ করেছিল রাধাকে, যেহেতু রাধাকে উইশ করেছিল যে তুমি সফল হও, তাহলে তুমি বলতে এটা সেকেন্ড পার্সন, আর সেকেন্ড পার্সন বলতে এখানে স্পিকার হচ্ছে রাধা। তাহলে সি। এবার এখানে দেখো একটা মোডাল অবজেক্ট আছে মাইট। এটা মাইটটা হচ্ছে মোডাল, বা সরি এখানে মে আছে। ন্যারেশনের নিয়ম হচ্ছে মেয়েটাকে কি করতে হবে, মাইট করতে হবে। তাহলে সি মাইট। এবার মেইন ভার্ব কি আছে, সাকসিড। তাহলে মাইটের সাথে কি আসবে, সাকসিড, সাকসিড। আর বাকি কি থাকলো, তাহলে বাকি অংশ আমি এখানে লিখে দিচ্ছি, ইন লাইফ, ইন লাইফ। তাহলে হলো হি উইশড রাধা দ্যাট শি মাইট সাকসিড ইন লাইফ। এটা আসো, মাই গ্র্যান্ডফাদার সেড টু মি। আমার ঠাকুর দাদা আমায় বলেছিলেন মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক। তাহলে দেখো যখন এখানে গড মেনশন করা আছে, গড, তাহলে এটাকে আমরা ইচ্ছা করলে কি ধরবো, এটা উইশ নাকি প্রার্থনা? তো জেনারেলি গডের কাছে যদি আমরা কিছু চেয়ে থাকি, তো সেটা কি প্রার্থনা হওয়া উচিত। তাহলে মাই গ্র্যান্ডফাদার, আসো, মাই গ্র্যান্ডফাদার সেই টু, যেহেতু প্রার্থনা তার মানে আসবে প্রেইড। কোঠানের ভিতরে ঢুকবো, কি হবে, দ্যাট। তাহলে মাই গ্র্যান্ডফাদার প্রেইড দ্যাট, যখনই কোঠানের ভিতরে ঢুকবো আমাকে সাবজেক্ট, আমাকে ভার্ব, দেন অবজেক্ট ইউজ করতে হবে। এবার দেখো মে গড ব্লেস ইউ। এবার তুমি বলো তো এখানে সাবজেক্ট কি, গড নাকি ইউ? ভালো করে বোঝো, এই যে ব্লেস ভার্বটা, আশীর্বাদ বা মঙ্গল করা, এটা কিন্তু গড, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। কার মঙ্গল করবে, ইউ শব্দটা তোমার। তাহলে সাবজেক্ট হচ্ছে গড। তাহলে এখানে আসবে মাই গ্র্যান্ডফাদার প্রেড দ্যাট গড, মে শব্দটা হয়ে যাবে মাইট, আর ব্লেসটা আমাদের ভার্ব, মেইন ভার্ব, তাহলে ব্লেসটা ব্লেজই থাকবে। দেখো মেটা একবার হলো মাইট, তাহলে কিন্তু ব্লেসটা ফার্স্ট ফর্ম থাকলেও এখানে কিন্তু সেকেন্ড ফর্ম হবে না, কারণ অলরেডি আমাদের মেয়েটাকে আমরা মাইট করে দিয়েছি। যেহেতু মেয়েটাকে মাইট করেছি, তার জন্য ব্লেসটা আর ব্লেসড এটা হবে না। তাই যে গড মাইট ব্লেস ইউ, ইউ বলতে কার, মি বোঝাচ্ছে। তাহলে মি বোঝাচ্ছে আমাকে বলেছে, তাহলে গড মাইট ব্লেস মি, এটা হবে আমাদের
উত্তর। আরো দুই একটা আমরা দেখব। দুতি সেইট, তাহলে প্রথমে বলি আই উইশ মাই ফ্রেন্ডস ওয়ার হেয়ার। দুতি বলল যে আই উইশ মাই ফ্রেন্ডস ওয়ার হেয়ার, যে ইস আমার বন্ধুরাও যদি এখানে থাকতে পারত তাহলে কতই না মজা হতো। দেখো এইখানে কিন্তু এক্সক্লামেশন সাইন রয়েছে, অর্থাৎ বিস্ময় সূচক চিহ্ন রয়েছে। এবার এই যে বিস্ময় সূচক বা এক্সক্লামেশন সাইন থাকলেই যে সেটা এক্সক্লামেটরি বাক্য হবে সেটা কিন্তু নয়। কেন? এই বাক্যটা কিন্তু এক্সক্লামেশন সাইন থাকার পরেও এটা কিন্তু আমাদের অপটেটিভ বাক্য। অপটেটিভ বাক্যে এবং এক্সক্লামেটরি বাক্য দুটোতেই আমরা এক্সক্লামেশন সাইন ইউজ করতে পারি। যেমন দুতি সেইট, দুতি বলেছে আই উইশ মাই ফ্রেন্ডস ওয়ার হেয়ার, যে আমার খুবই ইচ্ছা ছিল যে আমার বন্ধুরা যদি এখানে থাকতে পারতো তাহলে কত মজা হতো। তাহলে এই উইশ দেখে আমরা তো বুঝে যাচ্ছি এটা উইশ আর বলার অপেক্ষা রাখে না। তাহলে দুটি উইশড, এখানে আসবে কি দ্যাট। এই আই উইশটা অলরেডি উঠে যাবে কারণ এখানে আমরা উইশড বসাইছি। তাহলে দুটি উইশড দ্যাট, সাবজেক্ট বসাও, ভার্ব বসাও, অবজেক্ট বসাও। মাই ফ্রেন্ডস বলতে এটা দুতি মেয়েটা যে আছে তার ফ্রেন্ডসদের বোঝানো হচ্ছে। তাহলে দুতি একজন মেয়ে মানুষ, তাহলে এখানে আসবে হার ফ্রেন্ডস। দেখো তোমরা কিন্তু বারবার এই যে মাই ফ্রেন্ডস কথাটা কি করে হার ফ্রেন্ডস এর মধ্যে আসলো এইটা নিয়ে প্রবলেম ভোগো, যে মাই ফ্রেন্ডস আবার হার ফ্রেন্ডস হয়ে গেল, এই ব্যাপারটা কিরকম হয়ে যাচ্ছে। এটা আমি তোমাদের শিখিয়েছিলাম। দেখো আমি বলেছিলাম ফার্স্ট পারসন থাকলে স্পিকার অনুযায়ী চেঞ্জ হয়। তাহলে ফার্স্ট পারসন কি বলা আছে? মাই ফ্রেন্ডস। এবার এখানে স্পিকারের ঘরে কি দেওয়া আছে? দেখো স্পিকারের ঘরে দেওয়া আছে দুটি, আর সরি এখানে ফার্স্ট পারসন হিসেবে স্পিকারের ঘরে আছে আমাদের দুটি, আর স্পিকারের ঘরে আছে মাই ফ্রেন্ডস। তাহলে দেখো মাই ফ্রেন্ডসটা আমি যদি বলি আই, সাবজেক্ট, এটা অবজেক্ট হবে মি, পজিটিভ হবে মাই, আই মি মাই, এরকম করে আসে। তাহলে দুটির ঘরে যদি লিখি সাবজেক্ট অবজেক্ট পজিটিভ, তাহলে সাবজেক্টে হবে সি, দুটি মানে মেয়ে মানুষ, অবজেক্ট হবে হার, এখানে পজিটিভ হবে হার, তার। তাহলে পরে দুটি মেয়েটা বলছে আমার, মাই, আমার ফ্রেন্ডস। তাহলে অ্যাকচুয়ালি ফ্রেন্ডসটা কার? আমার বলতে এই যে দুটি মেয়েটার। তাহলে পজিটিভের ঘরে কে আছে? হার, তাই জন্য হয়ে যাচ্ছে হার ফ্রেন্ডস। মাই ফ্রেন্ডসটা হয়ে যাচ্ছে হার ফ্রেন্ডস। তাহলে হার ফ্রেন্ডস ওয়ার, ওয়ারটা হয়ে যায় হ্যাড বিন, আর হেয়ারটা হয়ে যায় দেয়ার। এটা আমরা আগের দিন ভালো মতো শিখেছিলাম যে ন্যারেশন চেঞ্জে ওয়াজ ওয়ার থাকলে সেটা হ্যাড বিনে কনভার্ট হয়। এটা দেখো হি সেড উড দ্যাট আই ওয়ার এ গার্ল। সে বলেছিল ইস আমি যদি একটা মেয়ে হতে পারতাম যে দারুণ হইতো। তো তার কিন্তু এটা উইশ, ইচ্ছা প্রকাশ পাচ্ছে। তাহলে আমরা বলি হি, এই যে এটাকে করো উইশড,
অর্থাৎ এই সেইটটা উঠে যাচ্ছে। এই যে রিপোর্টেড স্পিচের ভিতরে যা মিনিং দিচ্ছে, যদি উইশ হয় তাহলে উইশড হয়ে যাচ্ছে, যদি প্রে বোঝায় তাহলে প্রেইড হয়ে যাচ্ছে। হি উইশড দ্যাট, কি বসবে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে সে উইশ করেছিল উড দ্যাট আই ওয়ার এ গার্ল। এই উড দ্যাট এটা আমাদের কোনো ম্যাটার করবে না। আই মানে আমি যদি একটা মেয়ে হতে পারতাম, তো আমি মানে কে? আমি মানে এই সে বলতেছে হি। তাহলে হি উইশ দ্যাট হি ওয়ার মানে কি হবে? ওয়ারটা হয়ে যাবে হ্যাড বিন এ গার্ল, এটা হবে এ গার্ল। তাহলে আমরা শিখলাম যে ওয়াজ ওয়ার থাকলে সেটা ন্যারেশনে হ্যাড বিনে কনভার্ট হয়। কখন? বাইরের রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে। এই যে সেইট কথাটা কিন্তু পাস্টে আছে, তার জন্য এখানে ওয়াজ ওয়ারটা হ্যাড বিনে কনভার্ট হচ্ছে। কিন্তু পাস্ট টেন্স থাকলে চেঞ্জ হবে, কিন্তু প্রেজেন্ট থাকলে চেঞ্জ হবে না, ফিউচার থাকলে চেঞ্জ হবে না। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট আর ফিউচারে থাকে তাহলে ভিতরেরটা ওয়াজ ওয়ার থাকলে ওয়াজ ওয়ারই থাকবে। এটা আমাদের গেল। দেখো আরো দুটো বাক্য আমরা করতে পারি। কি দেখতে পাচ্ছি? হি সেড গুড মর্নিং রাকেশ। তো সে বলল রাকেশ গুড মর্নিং। তার মানে দেখো এই হি, সে কাকে বলছে? রাকেশকে বলছে। এই রাকেশটাকে বাইরে বের করে আনতে হবে। হি উইশড রাকেশ গুড মর্নিং। গুড মর্নিং, তাহলে হি উইশড রাকেশ গুড মর্নিং। রাকেশকে সে কি করলো? গুড মর্নিং উইশ করলো। হি উইশড রাকেশ গুড মর্নিং। এখানে দ্যাট কোনো ভাবেই বসবে না, এটা কিন্তু ডিরেক্ট হয়ে যায়। এই গুড মর্নিং, গুড নাইট এগুলোর ক্ষেত্রে আমরা দ্যাট ইউজ করি না। হি উইশড রাকেশ গুড মর্নিং। রাধা সেড টু হার ড্যাড গুড নাইট। এবার গুড নাইট শব্দটাকে আমরা বিড এর সেকেন্ড ফর্ম বেড দিয়ে ইউজ করব। তাহলে রাধা বেড কাকে? হার ড্যাড। হার ড্যাড, রাধা বেড হার ড্যাড। রাধা বেড হার ড্যাড, রাধা তার বাবাকে বেড করলো। কি বেড করলো? গুড নাইট। তাহলে দ্যাট ফ্যাট বসবে না, শুধু বসবে গুড নাইট। তাহলে উত্তর হয়ে যাচ্ছে রাধা বেড হার ড্যাড গুড নাইট। এই পর্যন্ত আমরা কিন্তু অপটেটিভ বাক্যটা শেষ করলাম। এবার দেখো আমরা যে বাক্যটা শিখবো সেটা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এক্সক্লামেটরি বাক্য। এই যে এর মিনিংটা কি স্যার? বিস্ময় সূচক বাক্য। আর চিহ্ন হচ্ছে আমাদের এই যে বিস্ময় সূচক চিহ্ন। এবার তুমি বলো এই যে এক্সক্লামেটরি সেন্টেন্স ঠিক কাদেরকে আমি বলবো, কারা এক্সক্লামেটরি সেন্টেন্স হতে পারে? তোমাকে কয়েকটা বাক্য বলি। আচ্ছা আমরা একটু বুঝি, আমরা বুঝবো এক্সক্লামেটরি সেন্টেন্স কোনগুলো। দেখো এক্সক্লামেটরি সেন্টেন্স জেনারেলি আমরা কাদেরকে এক্সক্লামেটরি সেন্টেন্সটা বলবো? এমন কিছু বাক্য রয়েছে যারা আনন্দকে প্রকাশ করে, এমন কিছু বাক্য রয়েছে যারা দুঃখকে প্রকাশ করে, এমন কিছু বাক্য রয়েছে যারা বিস্ময়কে প্রকাশ করে, অবাক হয়ে যাওয়া। তো আনন্দ, দুঃখ, বিস্ময়, এই
ভাবগুলো যদি প্রকাশ পায় তাহলে সেই সেন্টেন্সগুলো হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। কি রকম? যেমন আনন্দ হচ্ছে কি, এই শব্দটা হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, তাহলে এটা আনন্দের একটা চিহ্নকে বহন করে। দুঃখ, আমি বললাম এলাস, হায় হায় লোকটা মারা গেল। ব্রাভো, সাবাস, ভালো পারফরমেন্স করেছো, ব্রাভো। আমি বললাম হোয়াট আ বিগ স্নেক, কত বড় সাপ, কারণ এইটাতে অবাক হয়ে যাচ্ছ তুমি, বিস্ময় প্রকাশ হচ্ছে। তো এই যে জিনিসগুলো আনন্দ, দুঃখ, বিস্ময়, এইগুলো যদি প্রকাশ পায় তাহলে বুঝতে হবে এগুলো হচ্ছে কি এক্সক্লামেটরি সেন্টেন্স। এটা যদিও আমি শুরুতে যখন 5 রকমের সেন্টেন্স আমরা দেখেছিলাম তখন কিন্তু আমরা এটা আলোচনা করেছিলাম। আমি তোমাদের একবার দেখাই দিচ্ছি কোন জায়গায় সেন্টেন্সটা গেল আমাদের। জাস্ট আ মিনিট। দেখো, already we have learned that there are 5 types of sentences: assertive, interrogative, imperative, optative, exclamatory. This final one. তো exclamatory দেখো জয়, আনন্দ, সরো, দুঃখ, সারপ্রাইজ বা ওয়ান্ডার, বিস্ময়। তাহলে এটা আমরা শিখছিলাম। এবার আমরা যে জায়গাটাতে ছিলাম সেখানে আসি। তাহলে আনন্দ, দুঃখ, বিস্ময় এই জিনিসগুলো থাকলে এগুলো আমাদের বিস্ময়সূচক বাক্য। হায় হায় লোকটা মারা গেল, আমরা ম্যাচটা জিতেছি, উফ কি কত গরম, তাহলে খুব গরম, এগুলো যখনই থাকবে তখনই এক্সক্লামেটরি বাক্য। আমরা উদাহরণ দিয়ে দেখি তাহলে আমাদের কোনো প্রবলেম হবে না। লুক এট দ্য সেন্টেন্স। আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি পূজা সেইড, পূজা বলেছিল সরি ফর বিং লেট। যে পূজা কি বললো? যে ভুল হওয়ার জন্য দুঃখিত, তাই না? আচ্ছা, এটা একটু পরে করো, আগে ইজি গুলো দিয়ে ট্রাই করো। মাই ফাদার সেড টু মি, আমার বাবা আমাকে বলেছিল ওয়েল ডান, ইউ হ্যাভ ডান আ গুড জব, বাহ তুমি ভালো কাজ করেছো। তাহলে এইখানে কি আছে? ভালো কাজ করেছো, ওয়েল ডান। তাহলে এইটার মাধ্যমে আমরা কি বুঝতে পারছি? বাবা কিন্তু আমার অ্যাপ্লাউজ করেছেন, মানে প্রশংসা করেছেন, ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি? মাই ফাদার exclaimed with applause that, এই পর্যন্ত বোঝো। মাই ফাদার এক্সক্লেমড উইথ অ্যাপ্লাউজ, যদি আনন্দ হয় তাহলে জয় লিখতাম, যদি দুঃখ হয় তাহলে সরো লিখতাম, যদি অ্যাপ্লাউজ বোঝায় তাহলে অ্যাপ্লাউজ লিখতাম। তাহলে মাই ফাদার এক্সক্লেমড উইথ অ্যাপ্লাউজ দ্যাট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। কি বলেছেন? ইউ হ্যাভ ডান আ গুড জব, তুমি ভালো কাজ করেছো, ভালো কাজ করেছো। তুমি মানে কে? সেকেন্ড পারসন। তাহলে তুমি মানে হচ্ছে স্পিকার নয়, এটা হচ্ছে লিসেনার। লিসেনার মানে কে বলা আছে? মি, মানে আমাকে বলছেন। তাহলে এটা যেহেতু সাবজেক্ট, মি থেকে যদি সাবজেক্টে যাই তাহলে কিন্তু আই আসবে, যেহেতু আমাকে বলছে তাহলে এখানে আসবে আই। আমি হ্যাভ আছে, আর হ্যাভটা হয়ে যায় হ্যাড, তাহলে আই হ্যাড ডান থার্ড ফর্ম, তাই জন্য এখানেও ডান থার্ড ফর্মই হলো। হ্যাডের পরে থার্ড ফর্ম বসে, হ্যাভ হ্যাজের পরেও থার্ড ফর্ম বসে। এখানে পাস্ট টেন্স ছিল রিসাইড টুটা, তাই জন্য হ্যাভ হ্যাজটা পাস্টে কনভার্ট হলো হ্যাড। মাই ফাদার এক্সক্লেম উইথ অ্যাপ্লাউজ দ্যাট
আই হ্যাড ডান, কি ডান, এ গুড জব, এ গুড জব। এটা আমরা পরে করব। এবার আসো, দ্য লেডি সেইড, মহিলাটি বলেছিলেন, হোয়াট আ বিগ স্নেক, কত বড় সাপ। তাহলে এই যে সাপটা দেখে অবাক বা ওন্ডার বা বিস্ময় বোঝাচ্ছে, তাহলে আমরা বলতে পারি দ্য লেডি এক্সক্লেমড উইথ ওন্ডার দ্যাট সাবজেক্ট ভার্ব অবজেক্ট। যখনই দেখবা এরকম হোয়াট এ বিগ স্নেক এরকম লেখা থাকবে, তার মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে হোয়াট এ বিগ স্নেক। দেখো এটা আসে, এই বাক্যটা অ্যাকচুয়ালি হোয়াট এ বিগ স্নেকের মধ্যে শেষ তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু এটাতে একটু গভীরে গিয়ে বুঝতে হবে। এই বাক্যটা অ্যাকচুয়ালি আছে হোয়াট এ বিগ স্নেক ইট ইজ। এই কথাটা হোয়াট এ বিগ স্নেক সরি, এই যে পার্টটা তোমরা দেখতে পাও হোয়াট এ বিগ স্নেক, কিন্তু ইট ইজ এই অংশটুকু আমাদের কাছে নেই। তাহলে এখানে যদি তুমি দেখো হোয়াট এ বিগ স্নেক ইট ইজ, এটার মানে এইটা হচ্ছে আমার সাবজেক্ট। তাহলে এই ইটটা এখানে তো আমরা ধরলাম ইট ইজ, এখানে বলা আছে, তাহলে ইটটাকে আমাকে বসাতে হবে এখানে। তাহলে দ্য লেডি এক্সক্লেম উইথ ওয়ান্ডার দ্যাট ইট, এই যে ইজটা যে আছে, ইজটা হয়ে যাবে ওয়াস, ইট ওয়াস। হোয়াট এ বিগ স্নেক, হোয়াট এ বিগ এটা হয়ে যাবে, তাহলে ইট ওয়াজ এ ভেরি বিগ স্নেক। তাহলে যখন থাকবে হোয়াট এ বিগ স্নেক, তুমি বলবা ইট ওয়াজ এ ভেরি বিগ স্নেক। কি করে হলো সেটাও আমি দেখাইলাম। হি সেড আই ক্যান নট বিলিভ দিস, তাহলে হি এক্সক্লেইমড ইন ওন্ডার দ্যাট আই ক্যান নট, আমি মানে হি কে বোঝাচ্ছে, তাহলে হি, ক্যান নটটা হয়ে যাবে ভার্ব সাবজেক্ট, কুড নট, আর মেইন ভার্ব কি আছে বিলিভ, আর দিসটা হয়ে যাবে দ্যাট। তাহলে হি exclaimed in wonder that he could not believe, এই দিসটা হয়ে যাচ্ছে দ্যাট। এবার এইখানে একটা বাক্য আছে, অনিন্দিতা said ফ্যান্টাস্টিক উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তাহলে জয় আনন্দ বুঝতে পারছো, তাহলে তোমরা বলো অনিন্দিতা ফ্যান্টাস্টিক বলছে, তাহলে এক্সক্লেইমড উইথ জয় দ্যাট উই, আমরা মানে অনিন্দিতার সঙ্গে যারা ছিল, তাহলে এটা হয়ে যাবে দে সাবজেক্ট, হ্যাভ হ্যাজটা হয়ে যাবে হ্যাড, দে হ্যাড ওন দ্য ম্যাচ। দ্য ইয়াং লেডি সেড ওহ আই হ্যাভ লস্ট মাই পার্স। তো দেখো পার্স হারিয়ে গেছে তার,
তো কারুর যদি পার্স হারিয়ে যায় সেটা আনন্দের ব্যাপার নাকি দুঃখের ব্যাপার? অবশ্যই সেটা একটা দুঃখজনক ব্যাপার। তাই জন্য দেখো লেখা আছে সরো। তাহলে দ্য ইয়াং লেডি এক্সক্লেইমড উইথ সরো দ্যাট, যখনই দ্যাটের জায়গায় গেলাম আমাকে ইউজ করতে হচ্ছে সাবজেক্ট, দেন ভার্ব, দেন অবজেক্ট। যে ও এটা কেটে দাও, আই হ্যাভ লস্ট মাই পার্স, আমি মানে কে হারিয়েছে? এই আমি বলতে এই লেডিকে বোঝানো হচ্ছে। তাহলে স্যার এখানে আসবে শি। স্যার হ্যাভ হ্যাজটা কিসে কনভার্ট হবে? স্যার হ্যাডে কনভার্ট হবে। হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম বসবে, তাহলে লস্ট, এই যে এখানেও লস্ট করা আছে, হ্যাভ হ্যাজের পরেও থার্ড ফর্ম, হ্যাডের পরেও থার্ড ফর্ম, তাহলে শি হ্যাড লস্ট মাই পার্স। মাই পার্স বলতে পার্সটা কার? এই ভদ্র মহিলার, তাহলে এখানে হয়ে যাবে হার পার্স। আরো কি কোনো সেন্টেন্স থাকলো? আর সেন্টেন্স নেই। তো দেখো আমরা সেই প্রথম থেকে শুরু করেছিলাম। ন্যারেশন কি? ন্যারেশন কত প্রকার? ডাইরেক্ট, ইনডাইরেক্ট। ন্যারেশন থেকে পড়তে গিয়ে শিখেছিলাম স্পিকার কি, রিপোর্টিং ভার্ব কি, লিসেনার কি, রিপোর্টেড স্পিচটা কি জিনিস, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে আসতে গেলে কি কি নিয়ম আমাকে ফলো করতে হবে। আমরা শিখেছিলাম সাবজেক্ট, অবজেক্ট, পজিটিভ, পজিটিভ প্রোনাউন, পজিটিভ অ্যাডজেক্টিভ, এগুলো আমরা পরে আর ক্লাস, কোনো একটা ক্লাসে আরো ভালো করে বুঝবো। শিখেছিলাম ফার্স্ট ফর্ম থাকলে সেকেন্ড, সেকেন্ড থাকলে হ্যাড, থার্ড ফর্ম, অ্যামিজারটা ওয়াজ এয়ার, ওয়াজ এয়ারটা হ্যাড বিন, হ্যাভাসটা হ্যাড, এগুলোতে পরিণত হবে। পাশাপাশি শিখেছিলাম মোডালগুলো, মেয়ে থাকলে মাইট, ক্যান থাকলে কুড, শাল থাকলে শুড। আর দুটো আর সেন্টেন্স যে 5 রকমের হয়, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, এগুলো শিখেছিলাম। কারণ হচ্ছে তুমি ন্যারেশন করতে গেলে তুমি যদি বাক্যের ধরনটা বুঝতে না পাও, যে কোনটা অ্যাসার্টিভের মধ্যে বিলং করছে, কোন সেন্টেন্সটা ইন্টারোগেটিভ, কোনটা অবজেক্টিভ, কোনটা আমাদের এক্সক্লেমেটরি, এই ক্যাটাগরাইজ যদি তুমি করতে না পারো তাহলে তোমার ন্যারেশন করাটা সহজ হবে না। তার পাশাপাশি আমরা শিখেছিলাম যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচারে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভিতরে যে কথাগুলো রয়েছে সেগুলো কিন্তু কোনো রকম চেঞ্জ হয় না। এই বিষয়গুলো আমরা শিখেছিলাম। আর রিপোর্টিং, এই যে এটার ভিতরে যে কথাগুলো আছে, তো এটা রিপোর্টিং ভার্বটা শুধুমাত্র এই যে বাইরেরটা রিপোর্টিং ভার্ব সেড টু, এটা শুধুমাত্র পাস্ট টেন্সে থাকলে তবেই কিন্তু ভিতরে আমাদের চেঞ্জ হয়। সেটা কিভাবে চেঞ্জ হয় তার ছকগুলো আমি পড়িয়েছিলাম। তো আমরা দুটো ক্লাসের মাধ্যমে ন্যারেশনটাকে কভার করলাম। প্রথম ক্লাসে আমরা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ এই তিনটা সেন্টেন্সকে দেখেছিলাম। যারা দেখোনি তারা অবশ্যই প্রথম ক্লাসটা দেখার পর আজকের ক্লাসটা সেকেন্ড পার্টটা তোমরা ন্যারেশনটা দেখবে। এই সেকেন্ড পার্টে আমি আবার ইম্পারেটিভ সেন্টেন্সটাকে রিপিট করেছিলাম, যদিও সেটা আগের ক্লাসে অনেকটাই করিয়ে দিয়েছিলাম। তারপরেও তোমরা যাতে ভালো মতো বুঝতে পারো তার জন্য কিন্তু আমি আবার ইম্পারেটিভটাকে শিখিয়েছিলাম এবং অবজেক্টিভ অ্যান্ড এক্সক্লেমেটরিটা কমপ্লিট করলাম। তো তোমরা আমাদের ক্লাসগুলো ধৈর্য সহকারে রেগুলারলি দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে যে ক্লাসগুলো কতটা তোমাদের উপকারী। ধন্যবাদ, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।